আসেন আমরা এই প্রথমে একটু বুঝি যে আসলে মানে ক্রুডটা কাকে বলে। অনেক সময় দেখা গেছে যে অনেকেই আমাদেরকে বলবে যে এটা ক্রুড মেডিসিন, হ্যাঁ এটা ক্রুড মেডিসিন, এইটা মেইন মেডিসিন, এইটা দ্বারা এইটা হয়, ওইটা দ্বারা ওইটা হয়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে জিনিসটা ওরকম না। ক্রুড মেডিসিন কাকে বলে আমরা একটু বুঝি। আসলে ক্রুড কোনো মেডিসিন না। ক্রুড হচ্ছিল যে আমার ওষুধ তৈরি করার, মানে হচ্ছিল যে হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথির মাদার টিনচার তৈরি করার ভেষজ বা খনিজ উপাদান বা ধাতু, হ্যাঁ, বা যেটা দিয়ে আমি ওষুধ করব, সেই উপাদানকে হচ্ছিল আমরা সাধারণত ক্রুড বলে। এই ক্রুড সরাসরি ব্যবহৃত হয় না। কিসের জন্য ব্যবহৃত হয় না? কারণ হচ্ছিল এই ক্রুডে প্রচুর পরিমাণে শক্তি থাকে, ঠিক আছে। এটা মেডিসিন তৈরির উৎস হিসাবে, উপাদান হিসেবে ব্যবহার হয়। যেমন ধরেন হচ্ছিল গাছের ভেষজের লতা পাতা মূল বীজ এগুলো সংগ্রহ করা হয়, হ্যাঁ এগুলা সংগ্রহ করা, অথবা খনিজ পদার্থ যদি হয় সেগুলোর হচ্ছিল যে এগুলারে ভাঙে, হ্যাঁ এগুলারে হচ্ছিল যে কি বলে যে আসছে আসছে এগুলারে ভাঙে, ক্রাশ করে হচ্ছিল। এই যে ক্রাশ অবস্থা থাকলো বা হচ্ছিল যে আমরা যে কি বলে ভেষজগুলো আছে, ভেষজগুলোর যে আমরা করলাম, কুচি করলাম বা হচ্ছিল এগুলার আমরা পিষলাম, এই যে অবস্থাটা না, এই অবস্থানকেই বলা হয় ক্রুড। এটা হচ্ছিল ক্রুড। এই ক্রুড হচ্ছিল মানে সোজা বাংলা কথা হচ্ছিল এটা হচ্ছিল অপ্রসেসড। এই জায়গায় আর কোনো প্রসেসড নাই, এই জায়গায় কোনো কেমিক্যাল দেওয়া হয় নাই, কোনো পানি দেওয়া হয় নাই, এটাতে হচ্ছিল কোনো প্রকার অ্যালকোহল দেওয়া হয় নাই, কিচ্ছু দেওয়া হয় নাই, ঠিক আছে। এই অপ্রসেসডটা হচ্ছিল সরাসরি রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা যায় না। কারণ কি? অতিরিক্ত শক্তি থাকে এখানে, অতিরিক্ত টক্সিন থাকবে, প্রাকৃতিক অশুদ্ধতায় পরিপূর্ণ। কারণ উদাহরণস্বরূপ ধরেন হচ্ছিল যে এই যে মানে টক্সিন, অতিরিক্ত শক্তি, যে তাহলে বলি উদাহরণস্বরূপ যেমন হচ্ছিল বেলোডোনার পাতা সরাসরি ব্যবহার করলে কি হবে? বেলোডোনা নিজেই হচ্ছিল বিষ, তাহলে বিষক্রিয়া আক্রান্ত হবে। যে স্থানে আপনি হচ্ছিল এটা দিবেন বা হচ্ছিল এটা রস যদি আপনি সরাসরি খাওয়া দেন তাহলে দেহ বিষক্রিয়া আক্রান্ত হবে। তো এই ক্রুড কিন্তু কোনোভাবেই ব্যবহারযোগ্য না। এখন আপনাকে যে কেউ একজন আপনাকে একটা বোতলে কিছু তরল দেখায় বললো যে হচ্ছিল এটা ক্রুড, আপনি নিশ্চিত জানা থাকবেন হয় সে ভুল করতেছে, হ্যাঁ, অথবা সে আমাকে ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে আমরা কি আজকে বুঝতে পারলাম ক্রুড কাকে বলে? জি জি ওকে, আমি ক্লিয়ার হলাম। আমি কিন্তু আগে মনে করতাম যে ক্রুড আর মাদার টিনচার একই। না, ক্রুড মাদার টিনচার তৈরি করার একটা কি বলে উপাদান, মানে হচ্ছিল মেইন উপাদান। মাদার টিনচার বা হচ্ছিল স্পাইজারিক যেটাই বলেন, হ্যাঁ এটা তৈরি করার মেইন উপাদান। এখন আসেন আমরা মাদার টিনচারের ব্যাপারে আসি। মাদার টিনচার, হ্যাঁ, যেহেতু হচ্ছিল যে আমরা ক্রুডটারে মানে আমি সংক্ষেপে বুঝাইলাম, কারণ হচ্ছিল যে অলরেডি 15 মিনিটস লেট। সো আমি যদি আরও সামনের দিকে যাই, মানে আরও ব্যাখ্যা যাই, তাহলে জিনিসটা এরকম। তাহলে ক্রুড জিনিসটা হচ্ছিল আমার কি? মাদার টিনচার বা স্পাইজারিক করার মেন উপাদান, এটাকে ক্রুড বলি, যেটাতে হচ্ছিল কোনো প্রকার কোনো কিছু মেশানো হয় না। বাট এই ক্রুডটাতে কি করা হয়? একটা প্রসেস করা হয়। কি প্রসেস করা হয়? তাকে হচ্ছিল থেতন করা হয় বা হচ্ছিল তারে কুচি করা হয় বা হচ্ছিল তারে ক্রাশ করা হয়। যেমন ধাতু জিনিস যেগুলো আছে, হ্যাঁ মেটালিক যে জিনিসগুলো আছে এগুলোর ক্রাশ করা হয়। তারপর হচ্ছিল খনিজ উপাদান যেগুলো আছে এগুলোর ক্রাশ করা হয়। ক্রাশ করে রাখার এই যে অবস্থানটা, ভেষজ যে জিনিসগুলো আছে এগুলো কি করা হয়? হয় থেতন করা হয়, ড্রাই যেগুলো সেগুলো ক্রাশ করে হচ্ছিল পাউডার তৈরি করে, ঠিক আছে। এই যে প্রসেসটা, এইটুক প্রসেসই হচ্ছিল আমার ক্রুড, ঠিক আছে। এবার আসেন মাদার টিনচার। হোমিওপ্যাথিতে মাদার টিনচারটা আসলে কি? হোমিওপ্যাথি মাদার টিনচার হচ্ছিল যে প্রাথমিক অবস্থা। এইটার তরল মানে সরাসরি প্রাকৃতিক বা খনিজ বা হচ্ছিল এই যে ক্রুডটা, এই যে ক্রুড, হ্যাঁ মাদার টিনচারের প্রক্রিয়া প্রথম জিনিসটা হচ্ছিল ক্রুড ড্রাগ, মানে হচ্ছিল যে এই যে খনিজ পদার্থ বা হচ্ছিল যে ভেষজ পদার্থ বা এই যে যাবতীয় যা কিছু আমরা নিচ্ছি এগুলাকে ড্রাগ বলতেছি আমরা এখন, ঠিক আছে। কিসের জন্য ড্রাগ বলতেছি একটু পরে সেটা বুঝতে পারবেন যে এর জন্য আমরা একে ড্রাগ বলতেছি। কারণ হচ্ছিল আমরা এই যে ভেষজ মূল, ফল মূল, শিকড়, তারপর হচ্ছিল ধরেন মিনারেলস, ফসফরাস, পটাশিয়াম যাই কিছু নিতেছি, এগুলো নেওয়ার পরে এগুলো হচ্ছিল আমরা একটা নির্দিষ্ট
নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট অ্যালকোহল এবং সাথে পানি যদি হচ্ছিল ধরেন ভেষজটা যদি নরম সরম হয়, হ্যাঁ, তাহলে সরাসরি অ্যালকোহল না, অ্যালকোহলের সাথে পানি মিশাতে হয়। ভেষজটা যদি হার্ড প্রসেসে থাকে তাহলে সরাসরি অ্যালকোহল এবং তার অ্যালকোহলের আমার উপাদান বলে হচ্ছিল যে আপনার কি বলে পরিমাণ কম বেশি করে, হ্যাঁ, তো করে এটার হচ্ছিল ভিজানো হয় অনেক দিন থাকে, কোনোটা 20 দিন, কোনোটা 14 দিন, কোনোটা 30 দিন রাখে। এটা হচ্ছিল আমাদের যে কি বলে হোমিওপ্যাথির যে আমাদের যে লগুলো আছে এই লগুলো মেনটেন করে এগুলো রাখে। তো এই গাছগুলোর হচ্ছিল প্রক্রিয়াজাত করে মানে হচ্ছিল অ্যালকোহলের মাধ্যমে, হ্যাঁ, ভিজিয়ে রাখা হয় এবং হচ্ছিল ভিজানোর ফলে যেটা হয় সেটা হচ্ছিল যে এই গাছ বা এই পদার্থের থেকে আমাদের হচ্ছিল যে তেলের মতো লিপিড, হ্যাঁ, অ্যালকালাইড, তারপর হচ্ছিল গ্লাইকোসাইড এবং অন্যান্য বায়োকেমিক্যাল যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছিল এক্সট্রাক্ট হয়, হয়ে হচ্ছিল এটা মাদার টিনচার আকারে ধারণ করে। এবং এই মাদার টিনচার আমরা দুইভাবে প্রয়োগ করি। একটা হচ্ছিল যে আমরা মাদার টিনচারটাকেও ব্যবহার করি এবং হচ্ছিল যে ইসের হিসাবে মূল শক্তি হিসাবে, যেখানে হচ্ছিল মানে শক্তির পরিমাণটা প্রচুর থাকে। আরেকটা মাদার টিনচারে হচ্ছিল আমরা কি করি, ডাইলেশন বা পটেন্সি আকারে নিয়ে আসি। যেমন হচ্ছিল ধরেন 1:10 বা মানে 1:99, মানে সরি 1:9, 1:99 এই প্রসেসে আমরা যাই এবং এগুলার 200, 1000 এগুলো আপনারা জানেন, হ্যাঁ, এটার জন্য বিস্তারিত যাইতেছি না। কিন্তু এই যে মাদার টিনচারটা হচ্ছিল প্রধান বৈশিষ্ট্য হলো এর প্রাকৃতিক উপাদানগুলো অনেক বেশি থাকে, এবং হচ্ছিল যে মানে এই জায়গায় কোনো রাসায়নিক বা সিনথেটিক কোনো কিছুর হচ্ছিল যে সংযোগ থাকে না। বাট হচ্ছিল পটেনাইজ যখন আমরা করি তখন হচ্ছিল এর প্রাকৃতিক উপাদানের পরিমাণটা কমে যায়, কিন্তু সেখানে কি আসে, সেখানে আসে গাছের শক্তি, ঠিক আছে। এই হইতেছে আমাদের মাদার টিনচার, হ্যাঁ। মাদার টিনচারের প্রসেসের ধরেন হচ্ছিল যেগুলা মানে ধরেন হচ্ছিল যে ফুল থেকে তৈরি হয় বা ফ্রেশ লিভস, পাতা, ফুল যেগুলো নরম, ওই ক্ষেত্রে আমার অ্যালকোহল ধরেন 45 থেকে 60% অ্যালকোহল এবং ওটা 2 থেকে 3 সপ্তাহ হলো মানে চুবায় রাখা হয়, এবং অনেক সময় অ্যালকোহলের সাথে হচ্ছিল আবার কী করা হয়, পানিও দেওয়া হয়। রুট যেগুলা, হ্যাঁ, বা হচ্ছিল যে মানে ধরেন সিডস, এগুলার থেকে যে হোমিও ওষুধগুলো তৈরি হয় সেইগুলার ক্ষেত্রে 60 থেকে 90% অ্যালকোহল দেওয়া হয়, ঠিক আছে। এবং ওইগুলো ধরেন 4 থেকে 6 সপ্তাহ রাখা হয়, ভিজা রাখা হয়, তারপরে ইয়া করে নিয়ে আসে। আর যেগুলো ধরেন হচ্ছিল মিক্সড, মানে হচ্ছিল সব কিছু নিয়ে আসছে এবং এগুলা অনেক হার্ড, এই জায়গায় পাতাও আনছে, ফুলও আনছে, ফলও আনছে, সবই আনছে এবং এগুলা মিক্সড এবং হার্ড, সেগুলোর হচ্ছিল 50 থেকে 70% রাখে এবং 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত এগুলোর ভিজা রাখে, হ্যাঁ। তো কিছু কিছু ক্ষেত্রে ধরেন হচ্ছিল সফট ইসের ক্ষেত্রে যদি হচ্ছিল আমি সলিড অ্যালকোহল ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কী হবে, অনেক সময় এর যে ভিতরে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো বার্ন হয়ে যেতে পারে, যার কারণে ওইখানে আবার রেশিও ওয়াইজ পানি মেশানো হয়, মেশাইলে তখন হচ্ছিল গাজন প্রক্রিয়াটা আরও ইয়ে হয় এবং সেইখান থেকে কি হয়, গাছের থেকে আমাদের ভেষজের যে ইয়াটা হয় সেটা হচ্ছিল মাদার টিনচারে হচ্ছিল আমরা একদম মানে হচ্ছিল যে কি বলে এক্সট্রাক্টগুলো আমরা পাই, হ্যাঁ। এটা হচ্ছিল মাদার টিনচারে, হ্যাঁ, মাদার টিনচারে আমরা এই জিনিসগুলো পাই। এবার আসি হচ্ছিল আসলে আমরা স্পাইজেরিকের আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দিস ওয়ান, ওকে। আসেনি, আসছে কি কিছু আসে না, আসেনি, বুঝতে পারছি। এবার আসছে, এখন আসছে, হ্যাঁ। আচ্ছা, কিন্তু এইটা না, নট দিস ওয়ান, আচ্ছা এইটার হচ্ছিল আমি একটা আপডেট ভার্সন করে রাখছি, ওইটাতে যাইতে চাইতেছি, আমাকে নিতে চায় না। এবার আসছে না। এই যে লোকটা, হ্যাঁ, এই যে লোকটাকে দেখতেছেন ইনি হইতেছেন হচ্ছিল উনাকে সবাই চিনে আপনার হচ্ছিল যে প্যারাসেলসাস, বাট উনার প্রকৃত নাম হইতেছে হচ্ছিল ফিলিপস ওরিওলাস
থিওফাস্টাস বেম্বাস্টাস ফ্রম হেহেনহেইম। উনি হচ্ছিল একজন সুইডিশ বিজ্ঞানী, যার জন্ম হইতেছে আপনার মানে 1400 সালের দিকে তার জন্ম মূলত, এবং উনি মারা গেছে হচ্ছিল 1538 সালে। উনি এই সময় হচ্ছিল এই স্পাইজেরিকটা আবিষ্কার করেন। দ্যাট মিন্স আমাদের হ্যানিম্যানের আগে স্পাইজেরিকের আবিষ্কার, ঠিক আছে। এবং এই স্পাইজেরিক আসলে জিনিসটা কি? স্পাইজেরিক জিনিসটা হচ্ছিল স্পাইজেরিকটা যারা এই মানে তাদেরকে আগে মানে অ্যালকালেমিয়া নীতি আবিষ্কারকটাও উনি, মূলত স্পাইজেরিক আবিষ্কার করছেন উনি। তাকে হচ্ছিল অ্যালকালেমি বলা হয়, মানে যারা আপনার কয়েকটা জিনিসের উপর পারদর্শী তাদেরকে আসলে অ্যালকালেমি বলা হয়। এর ভিতরে হচ্ছিল তাদের আধ্যাত্মবাদ থাকতে হবে, ঠিক আছে। তারা দর্শন, রসায়ন এবং আধ্যাত্ম জ্ঞান, এই তিনটা জিনিস যাদের ভিতরে থাকে তাদেরকে ওই সময় অ্যালকালেমিস্ট বলা হইতো। তো আমাদের এই বিজ্ঞানী যারা হচ্ছিল সংক্ষেপে আমরা উনাকে বলা হচ্ছিল যে নামটা অত্যধিক কঠিন, ঠিক আছে, বড় নাম না, ছোট নাম দেই, প্যারাসেলসাস। হ্যাঁ, প্যারাসেলসাস দিয়ে যদি আপনারা সার্চ দেন আপনারা উনার বিস্তারিত উইকিপিডিয়াতে পাবেন। হ্যাঁ, তো আসেন আমরা হচ্ছিল স্পাইজেরিক সম্পর্কে ধারণা নেই। স্পাইজেরিক এবার হচ্ছিল স্পাইজেরিক জিনিসটা কি? আমরা মাদার টিনচার সম্পর্কে ধারণা নিচ্ছি না, স্পাইজেরিক সম্পর্কে। স্পাইজেরিকটা হচ্ছিল যে আপনার তিনটা জিনিসের উপরে বেস করে হচ্ছিল স্পাইজেরিক তৈরি করা হয়। মূলত হচ্ছিল যে ক্রুডটা, যেটা আমরা প্রথমে বললাম, এই যে ক্রুডটাকে দিয়েই আমরা মাদার টিনচার করছি, এবং এবার এই ক্রুডটাতে দিয়ে স্পাইজেরিক করবো। বাট স্পাইজেরিক করতে গেলে তিনটা জিনিসের লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছিল উদ্ভিদের দেহ, আরেকটা হচ্ছিল উদ্ভিদের প্রাণ, আরেকটা হচ্ছিল উদ্ভিদের আত্মা, মানে হচ্ছিল বডি, সোল অ্যান্ড স্পিরিট। এই তিনটা জিনিসের আলাদা করে প্রথমে। হ্যাঁ, মাদার টিনচারে এই তিনটা জিনিসের আলাদা করে না। মাদার টিনচারে সরাসরি সেটা খনিজ হোক বা হচ্ছিল সেটা ভেষজ হোক, সরাসরি হচ্ছিল আমরা অ্যালকালাইন মানে হচ্ছিল যে অ্যালকোহলের ভিতরে দেই। আর খনিজ পদার্থ হচ্ছিল সরাসরি পানির সাথে মিশে না, সেই ক্ষেত্রে হচ্ছিল ওইখানে একটা প্রসেস আছে, সেই প্রসেসে পাউডারের সাথে মিশা, এরপর হচ্ছিল সেটা পরবর্তীতে হচ্ছিল আরএসের সাথে বিক্রিয়া করে সেখান থেকে হচ্ছিল ওডার স্পিরিটগুলো নেওয়া হয়, মানে হচ্ছিল ওই জায়গায় তার মানে যে শক্তি, সেই শক্তিকে নেওয়া হয়। বাট স্পাইজেরিকের ক্ষেত্রে তিনটা জিনিসে প্রথমে আলাদা করা হয়, সেটা হচ্ছিল তার বডি, এরপরে তার সোল, এরপর হচ্ছিল তার স্পিরিট। হ্যাঁ, এই তিনটা জিনিসে আলাদা করে পরবর্তীতে এটারে শুদ্ধ করে আবার এই তিনটারে একত্র করে। এই তিনটারে যখন একত্র করে তখনই এটা স্পাইজেরিক আকার ধারণ করে। এবং স্পাইজেরিক আকার এইটা হচ্ছিল যে আমার ক্রুডের মানে D1-এর প্রথম ভার্সন, যেটা থেকে আমি D1 তৈরি করব, ঠিক আছে, ওইটার হচ্ছিল স্পাইজেরিক বলে। বাট তখন এটা পরিপূর্ণ স্পাইজেরিক না। বাট এই স্পাইজেরিকটাও, এবং ওই যে স্পাইজেরিকটা হয়েছে, যেটা হলো তিনটা জিনিস আলাদা করে আবার তিনটা জিনিস একত্র করা হয়েছে, এই যে স্পাইজেরিক হয়েছে, এই স্পাইজেরিকটাও ব্যবহার উপযোগী না। ওইটাকে যখন হচ্ছিল আমি 1:9 রেশিওতে ভাঙবো এবং D1 করব, সেই D1টা কিন্তু হচ্ছিল মেন স্পাইজেরিক না, বাট ওইটা ব্যবহার উপযোগী। হ্যাঁ, ওইটা ব্যবহার উপযোগী, কিন্তু ওইটাতে অতিমাত্রায় শক্তি আছে, এবং যারা খুব মানে বেশি মানে এক্সপার্ট যারা, শুধু তারাই এই D1 বা D2 ব্যবহার করতে পারে। হ্যাঁ, বাট হচ্ছিল যদি আমরা আমাদের মতো লোকজন এইগুলা ব্যবহার করি, হ্যাঁ, এবং এগুলা সিঙ্গেল মেডিসিন বেশি ব্যবহৃত হয়, যদি আমরা এগুলা ব্যবহার করি তাহলে দেখা গেছে যে রোগীর হয়তো বা অ্যাগ্রাভেশনের পরিমাণ বাড়বে বা মানে বিভিন্ন রকম ঝামেলা তৈরি হতে পারবে। এর জন্য হচ্ছিল যে সেফ মুডে আসে যেটা, সেটা D1 থেকে D2 D2 থেকে D3, যখন D3 আসে এইটাকে তখন হচ্ছিল মেনলি স্পাইজেরিক বলা হয়, এবং এইটাই এইখান থেকে ব্যবহার পরিপূর্ণভাবে ব্যবহারযোগ্য। তাহলে কি আমরা স্পাইজেরিক সম্পর্কে একটা ধারণা পেলাম? আচ্ছা, ইনশাআল্লাহ। এবার আমরা কি বুঝতে পারছি যে মাদার টিনচার এবং স্পাইজেরিকের ভিতরে
কতটা পার্থক্য আছে, কেন মানে হচ্ছিল মাদার টিনচার স্পাইজারিক না এবং স্পাইজারিক মাদার টিনচার না, এবং কেন এই হোমিও ওষুধ এবং হচ্ছিল ইলেকট্রোনেচারোপ্যাথি ওষুধ দুইটার নেচার এবং দুইটার ব্যবহার কেন ভিন্নতা থাকবে, কেন হচ্ছিল যে আমরা ধরেন 10 নাম্বার বড়িতে ইলেকট্রো হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারবো না, আমরা কি এখন বুঝতে পারছি? সিঙ্গেল মেডিসিন ব্যবহার করেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা যদি এক্সপার্ট হইতে পারি তাহলে আমরা সিঙ্গেল মেডিসিন অবশ্যই ব্যবহার করতে পারবো, হ্যাঁ, এটা নিয়ে নেই। তো আসেন আমরা আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখি, আমি চেষ্টা করি যে আপনাদের এই জিনিসটা দেখাইতে পারি কিনা। থামো 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 থামো, আচ্ছা এটা এই পাশে নিয়ে আসি, একটু সময় নিতেছি আজকে আপনাদের একটু ক্লিয়ার করার জন্য, যাতে আপনারা পরবর্তীতে দ্বিধা দ্বন্দ্বে না থাকেন, হ্যাঁ। তারপর আমরা ওষুধে চলে যাব। আসছে? আচ্ছা আসছে মনে হয়, আপনারা দেখতেছেন রাইট, একটা কালো স্ক্রিন আসছে। ওকে ওকে, হ্যাঁ, এইখানে আপনারা দেখতে পারবেন আসলে যে মাদার টিনচারটা কিভাবে তৈরি করা হয়। আমি মাঝে মাঝে পজ দিয়া আপনাদেরকে বলে দিব, কিন্তু আপনারা প্রথমে দেখেন মনোযোগ দিয়া। The monk's hood, or Aconitum napellus, is an important raw material for a frequently used homeopathic medication. Aconitum ranks as the most toxic plant in our flora, so the production of the mother tincture calls for the utmost care. Finely chopped components of the entire plant are mixed with 86% alcohol. After mixing, the tincture has to stand for a further 20 days before it can be filtered. আচ্ছা, এইখানে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছিল যে অ্যাকোনাইট ন্যাপিলাসের মাদার টিনচার কীভাবে তৈরি করে, হ্যাঁ, সেই প্রসেসটা। এবং এই প্রসেসে আপনারা দেখলেন সরাসরি কি বলে অ্যালকোহলের মানে 80% অ্যালকোহলে আপনার হচ্ছিল 86% অ্যালকোহলে যারা হচ্ছিল এই প্রসেসটা তৈরি করছে। এটা কিন্তু মানে মাদার টিনচার, হোমিও মাদার টিনচারগুলো এইভাবেই তৈরি হয়, হ্যাঁ। আর যেগুলো খনিজ পদার্থ, ওইটা যদি আপনারা দেখতে চান, আমি ভিডিওগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখেন যে খনিজ পদার্থগুলো ভিন্নভাবে তৈরি হয়। বাট আমি যতটুকু বুঝি যে হচ্ছিল যে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি জানেন। তারপরেও আজকের ক্লাসের জন্য আমি এই জিনিসটা এবার আপনারা দেখবেন হচ্ছিল যে কি বলে স্পাইজারিকটা আসলে কীভাবে তৈরি হয়। আচ্ছা, আমি আপনার নিয়ে আসি। হয়তোবা একটু মানে বাফার হইতে পারে, হ্যাঁ, কারণ হচ্ছিল ইসে আসতেছে তো এর জন্য। বাট হচ্ছিল দেখেন, এখন দেখবেন হচ্ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যায়। ওকে ওকে, এই জায়গায় বর্ণনা করব যে আপনারা কি মানে যে 3 ধরনের বলছে, এই দেখেন এই যে ক্রুড, এগুলারে বলে ক্রুড, এইটা এখনো ক্রুড হয় নাই, মানে এই ক্রুডের প্রসেসে যাইতেছে। এগুলার আগে প্যারামিটার করছে, করছে, এরপরে দেখেন এইটারে প্রথমে হচ্ছিল এই দেখেন এই যে ক্রুডগুলো ঢাললো এবং এইখানে অ্যালকোহল এবং পানি দিয়া প্রসেসে যাইতেছে। এটারে কি করতেছে, আলাদা করতেছে। নির্যাসটা নিল এবং যে বডি, এই যে দেখেন পাউডার আছে না, এটা কিন্তু টারমারিকের বডি, এই বডিরে বার্ন করতেছে। বার্ন করে এখান থেকে খনিজ লবণ নিবে, ঠিক আছে, ঠিক আছে।
যে বার্ন করে পাউডার করলো, সেখান থেকে এখন খনিজ লবণ বানাবে তারা। এই যে খনিজ লবণ হয়েছে, এই খনিজ লবণে তারা ক্রাশ করে পিসা টিসা, তারপর ছিল এই যে দুইটা জিনিস, মানে টোটাল 3টা জিনিসে তারা আবার একত্র করবে। এই যে একত্র করা হয়েছে, একত্র করা শেষ, এরপরে এই যে আবার মানে যে পরিশুদ্ধ মানে ফিল্টারিং করতেছে ভ্যাকুয়াম প্রসেসে। এরপরে এই যে ওষুধটা লাস্ট প্রসেসে এই যে স্পাইজেরিক এই যে স্পাইজেরিকটা তৈরি হলো, এই স্পাইজেরিকটা ব্যবহারযোগ্য না। এই স্পাইজেরিকটার যখন হচ্ছিল 1:9 রেশিওতে আমরা যখন ভাঙবো, তখন থেকে ওটা শক্তিশালী থাকবে। হ্যাঁ, ওটা তখন D1 হবে, এটা থেকে D1 হবে। এরপরে এই D1 এর আবার যখন 1:9 রেশিওতে ভাঙবো, তখন ওটা D2, D2 আবার 1:9 রেশিওতে ভাঙলে D3। ওই D3 হচ্ছিল মানে আমার ব্যবহারযোগ্য স্পাইজেরিক। হ্যাঁ, এটাও স্পাইজেরিক, বাট হচ্ছিল এটা মানে যদি আমরা সহজ বাংলা ভাষায় বলি মাদার টিনচারের মতো। আপনারা মানে হচ্ছিল যে এই ভিডিওতে মানে আপনারা কি ক্লিয়ার আছেন, মানে কোথাও আমার বর্ণনার সাথে বা ইসের সাথে আপনারা কি বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। ওকে, নাইস। তাহলে আমরা স্পাইজেরিক সম্পর্কে বুঝলাম, আমরা মাদার টিনচার সম্পর্কে বুঝলাম, আমরা ক্রুড সম্পর্কে বুঝলাম। হ্যাঁ, তো ধরেন এইটা এখন যেটা হইতেছে সেটা হচ্ছিল যে আপনারা ভবিষ্যতে যদি কেউ আপনাদেরকে মিসগাইড করতে নেয়, তাহলে আশা করি যে আপনারা মিসগাইড হবেন না। হ্যাঁ, কারণ এখন বর্তমানে আমাদের চতুর্পাশে অনেক কিছুই আছে যারা বিভিন্ন ধারায় নিয়ে যেতেছে। হ্যাঁ, হোমিওপ্যাথি বা ইলেকট্রোন্যাচুরোপ্যাথি হোমিওপ্যাথির সাথে পুরাটাই আলাদা। ঠিক আছে, আজকে আপনাদেরকে এর জন্যই দেখাইলাম যে আমাদের হোমিওপ্যাথি এবং হচ্ছিল যে আমাদের হোমিওপ্যাথি বা ইলেকট্রোন্যাচুরোপ্যাথি দুইটা এক না, দুইটা ভিন্ন। আমাদেরকে সেই জায়গাগুলা বুঝতে হবে। আচ্ছা, এবার আসি আমাদের মেডিসিন। আমরা লাস্ট উইকে আমরা পড়ছিলাম হচ্ছিল যে কি বলে P2 পড়ছিলাম, রাইট? P2 জি ভাইয়া, P2 পড়া হয়েছিল। ওকে, আমি ফাইসা গেছি। এবার আমরা আসবো P3-তে। P3 where it is, where is it there? আসে নাই। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, নাইস। আচ্ছা, আসেন আমরা P3-তে আসি। তো P3 মূলত হচ্ছিল যে আমার P1 আর P2-র প্রভাব, মানে হচ্ছিল যে P3 কিন্তু আমাদের মেন মেডিসিন, বাট P1 P2-র মিলিত শক্তি যেটা এটা বহন করে। P3টা মূলত হচ্ছিল যে আমাদের শিশু মহিলাদের জন্য এবং নবজাতকের শ্বাস প্রশ্বাসের সমস্যার খুব ভালো কাজ করে। দ্যাট মিন্স P3 ওষুধটা মূলত হচ্ছিল নারী ও শিশুদের প্রধান মেডিসিন। যে জায়গায় P1 P2 যখন কাজ করবে না, তখন আপনারা সেখানে P3 প্রয়োগ করবেন শিশু এবং মহিলাদের ক্ষেত্রে। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে P1 ভালো কাজ করে, হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রেও P1 মোটামুটি কাজ করে, বাট যখন মহিলাদের ক্ষেত্রে P1 কাজ করবে না, তখন আপনারা তাদেরকে P3 ব্যবহার করবেন। ঠিক আছে, এবার আসেন P3, মানে আমরা বুঝতে পারলাম যে হচ্ছিল P3 মূলত শিশুদের বা নবজাতক বা শিশুদের যাদের বয়স 0 থেকে 12-13 বছর, হ্যাঁ, বা 10 বছর, তাদের ক্ষেত্রে আমার P3 ওষুধটা ভালো কাজ করবে। এবং
মহিলাদের ক্ষেত্রেও P3 ওষুধ কাজ করে, যে জায়গায় P1 P2 ব্যর্থ সেখানে তাদের ক্ষেত্রে P3 ওষুধ অ্যাক্টিভলি কাজ করবে। এছাড়া P3 ওষুধ কিসে কাজ করে, ফুসফুসে কাজ করবে। ফুসফুসের হচ্ছিল শ্বাসনালী, ফুসফুসের পেশি টিস্যু শক্তিশালী করে এবং ফুসফুসের বিভিন্ন ধরনের প্রদাহ কমাইতে হচ্ছিল আমার P3 উপকারী। হ্যাঁ, তারপরে শ্বাসনালী বা হচ্ছিল ট্রাকিয়া, যেটা এইখানে হচ্ছিল শ্বাসনালী সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে বা শ্বাসনালীতে যদি শ্লেষ্মা জমা থাকে সেই ক্ষেত্রে P3 হ্যাঁ বাচ্চা এবং মহিলাদেরকে খুব ভালো কাজ করে। হ্যাঁ, ক্যাপিলারির যে ব্রনক্লিউর যে ক্যাপিলারি আছে, এই ক্যাপিলারি এরিয়াতে আমার P3 ভালো কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে, মানে হচ্ছিল শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন এবং শ্বাসযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখে। বায়ুকোষ, এই যে আমাদের ফুসফুসের ভিতরে যে আঙুরের ছড়ার মতো যে ইয়াগুলা থাকে, যে জায়গায় অক্সিজেন জমা করে বা কার্বন ডাইঅক্সাইড জমা করে, অক্সিজেন জমা করে আর রক্তে দিয়ে দেয়, কার্বন ডাইঅক্সাইড রক্তে থেকে সংগ্রহ করে আবার হচ্ছিল কি প্রশ্বাসের মাধ্যমে বের করে দেয়। এই যে ইয়াগুলা সেই ইসেরে হচ্ছিল আমার কি করে ইয়ার সেল বলে, ইয়ার সেলগুলার হচ্ছিল যে শক্তিশালী করে। হ্যাঁ, মানে দেখা গেছে যে অক্সিজেন সে ধারণ করতে পারতেছে না, তখন অক্সিজেন ধারণ করার ক্ষমতা, এয়ার সেলগুলার ধারণ করার ক্ষমতাগুলার বৃদ্ধি করে, বা কার্বন ডাইঅক্সাইড সে মানে ঠিকমতো গ্রহণ করতে পারতেছে না, সেই জায়গাতেও সে এই কাজগুলো করে। এরপরে আসেন মানে এরপরে কি আছে, মানে হচ্ছিল যে বক্ষাংশ বা হচ্ছিল যে আমরা যেটারে বলি থ্রক্রেন্স, মানে হচ্ছিল চেস্টের ছাতি বলি যেটা বাংলায়। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছিল মানে একদম বুকের নিচে হাড্ডির নিচের যে অবস্থানটা, এই অবস্থানের, তো এই জায়গায় ধরেন হচ্ছিল যে কার্ডিয়াক প্লেক্স বা থোরাসিক গ্যাংলিও যদি হয়, হ্যাঁ, তার উপরে হচ্ছিল যে আমার P3 ভালো কাজ করবে। সেই জায়গায় হচ্ছিল ধরেন আপনি P3 এখন G4, আমি কথার কথা আমাদের হচ্ছিল গ্যাংগ্রিনাল ফোর্ট যে আছে, এই গ্যাংগ্রিনাল ফোর্টে যদি আমি এই এরিয়াতে নিতে চাই তাহলে কি করতে হবে, আমাকে সেইখানে হচ্ছিল P3 বাহক হিসাবে বা বাহন হিসাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, মানে গ্যাংগ্রিনাল ফোর্ট কিন্তু আমি এক্সটার্নাল ইউজ করতেছি সে জায়গায় বুঝলাম, কিন্তু যখন ইন্টারনাল ইউজ করবো, হ্যাঁ, এখন যে মানে ইসে নিয়ে যাবো, এখন ধরেন কথার কথা যে আমি কিডনিতে আমি ওষুধ নিয়ে যাব, তাহলে এই গ্যাংগ্রিনাল ফোর্টে আমি কি কিডনিতে ওষুধ নিতে হইলে কি করতে হবে, আমার কিডনির ওষুধ বাছাই করতে হবে। যদি লিভারে নিয়ে যেতে চাই, হ্যাঁ, লিভার সিরোসিস হচ্ছে, সেই জায়গায় হচ্ছিল আমরা G4 দিলাম। এখন আমি কইতেছি যে G4 তো দিতেছি কিন্তু কাজ তো হইতেছে না, হবে কিভাবে? G4 যখন আপনি দিচ্ছেন তখন সরাসরি সে সম্পূর্ণ শরীরে ছড়ায় গেছে। হ্যাঁ, তো যে জায়গায় মানে আপনার ইন্টারনাল যে মানে ঘাগুলো আছে বা ক্ষতগুলো আছে, সেই ক্ষতের উপরে সে কাজ করতেছে। বাট এইটারে যখন আপনি হচ্ছিল S5 বা S5 C5 এর মাধ্যমে গ্যাংগ্রিনাল ফোর্টে ব্যবহার করবেন, মানে গ্যাংগ্রিনাল ফোর্টে আপনার ধরন হচ্ছিল কথার কথা আপনি হচ্ছিল D9 দিলেন এবং সেইখানে দুই ফোঁটা করে হচ্ছিল আপনি কি করলেন S5 C5 অ্যাড করে দিলেন, তাহলে কি হলো, সেইটা ডেডিকেটেড ফর লিভার। যদি আপনি S6 C6 অ্যাড করে দেন তাহলে ইটস ডেডিকেটেড ফর কিডনি। হ্যাঁ, সেই জায়গায় ধরেন হচ্ছিল আমার মূত্রনালীতে বা মূত্রথলিতে ঘা হয়েছে, আপনি যদি C17 সে জায়গায় অ্যাড করে দেন তাহলে হচ্ছিল ইজ ডেডিকেটেড ফর আমার হচ্ছিল যে মানে ইউরিনাল ব্লাডারের ইসের। হ্যাঁ, S2 আপনি যদি অ্যাড করেন তাহলে হচ্ছিল যে থলিগুলো আমাদের যতগুলো থলি আছে তাহলে এই থলিগুলোর উপরে সে কাজ করবে। ঠিক আছে, এইভাবে হ্যাঁ C13 যদি আপনি অ্যাড করেন তাহলে আমার কি হলো, গলার উপরে কাজ করবে। পি গ্রুপের যে কোনো একটা ইয়া দিলে আমার হচ্ছিল আপার রেসপিরেটরি লোয়ার রেসপিরেটরির যত এরিয়াতে আমার মানে ধরেন মানে ক্ষত হয়েছে বা ঘা হয়েছে সেই এরিয়াগুলোতে সে কাজ করবে। হ্যাঁ, এইভাবে ওষুধগুলোর কাজ করাইতে হয়। আমাদের যে স্পেশাল মেডিসিন যেগুলো আছে, হ্যাঁ, সেই ওষুধগুলোরে এইভাবেই মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতে হইলে, হ্যাঁ, এখন ধরেন হচ্ছিল যে ধরেন আমি যদি মানে ভেন 1 এই জায়গায় ব্যবহার করি তাহলে সে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর স্তরের ভিতরে সে ঢুকতে পারবে। তো এইভাবে আমি মানে হচ্ছিল যে এই স্পেশাল মেডিসিনগুলো কাজ করবো। তাহলে হচ্ছিল আমার ধরেন এই যে কি বলে ব্রনক্লাই এরিয়াতে যখন আমার এই ধরেন ঘা হবে তখন আমি গ্যাংগ্রিনাল ফোর্টের সাথে P3, হ্যাঁ, শিশুদের জন্য P3 বা ইসেদের জন্য কি বলে ছেলেদের জন্য বা পুরুষদের জন্য ছিল P1 বা P2 সাথে যদি আমি এই গ্যাংগ্রিনাল ফোর্ট ইউজ করি
তাহলে ওইখানে আমার ঘাটা দ্রুত শুকাতে থাকবে, ঠিক আছে। এর সাথে জি ব্যবহার করলে জিটা কি করবে, মানে নতুন করে সেল জেনারেট করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে কি আছে আমার কার্ডিয়াক প্লেক্স, মানে হচ্ছে হৃদ সংক্রান্ত এবং স্নায়ু সংক্রান্ত যত জটিলতা আছে জটিলতাগুলোরে নিয়ন্ত্রণ করে আমার পৃথি। হ্যাঁ, পৃথি মূলত আমাদের বাচ্চা, শিশু এবং বাচ্চাদের ওষুধ, সো এবং মহিলাদের ওষুধ। সো হচ্ছিল যে এই যে মানে এরিয়াগুলা, যে অর্গানগুলার কথা বলতেছি, এটা বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে, প্রযোজ্য, ঠিক আছে। তারপর হচ্ছিল যে আমার থোরাক্সের কথা বলছি না, কার্ডিয়াক প্লেক্সের কথা বলছি, থোরাক্স। তারপর হচ্ছিল আমার শ্বাস প্রশ্বাসের যে পেশিগুলো আছে, হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের পেশিগুলো আছে, মানে রেসপিরেটরি মাসেল যে আছে, এই মাসেলগুলোর উপর হচ্ছিল তাদের শক্তি এবং কার্যক্ষমতা বৃদ্ধি করতে পৃথিবী কাজ করে। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, পৃথিবী হচ্ছিল আমার শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে বেশি ভালো কাজ করে। শ্বাস নিলেও ফুসফুসের হচ্ছিল শ্লেষ্মা এবং মানে হচ্ছিল যে কফ মুক্ত করতে পৃথিবী বিশেষ ভূমিকা পালন করে। এরপর আসেন হচ্ছিল P4 মূলত হচ্ছিল যে আমার নাক, গলার শ্লেষ্মা ঝিল্লির উপরে কাজ করে। দ্যাট মিনস মানে হচ্ছিল ধরেন ক্রনিক বা অ্যাকুইট সর্দি, যেটার শ্লেষ্মাগুলো হচ্ছিল যে আমার নাকের চতুর্পাশ দিক দিয়ে আসতেছে, মানে সাইনাস এরিয়া হয়ে যেটা আসতেছে, ঠিক আছে। এইসব এরিয়াতে আমার হচ্ছিল যে P4 অ্যাকুইট ক্রনিক, হ্যাঁ, সবুজে হলুদে কফ বা যে কোনো ধরনের এইগুলা শ্লেষ্মাগুলা, কফ না আসলে শ্লেষ্মাগুলা, হ্যাঁ, শ্লেষ্মাগুলো আসতেছে, হ্যাঁ, আমি অনবরত আমার নাক দিয়ে পানি পড়তেছে, সেই ক্ষেত্রে আমি যখন P4 ব্যবহার করব, P4 ধরেন ওই ক্ষেত্রে হচ্ছিল আমি 1000 বা 10,000 পাওয়ারের 1-2টা ডোজ ব্যবহার করলাম। এর পাশাপাশি হচ্ছিল যে আমি D4-এ স্মেল করাইলাম, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তার এই শ্লেষ্মার এবং হচ্ছিল এই মানে হচ্ছিল যে এই তরল অথবা ধরেন ঘন যেগুলি থাক, এগুলোর উপর ভালো কাজ করে। এর পাশাপাশি হচ্ছিল সবচাইতে P4-এর কাজ, মানে মারাত্মক লেভেলের কাজ করে হচ্ছিল যে আমার অ্যাজমার উপরে, অ্যাজমাটিক যে কাশি, শুধু তাই না, আমার হচ্ছিল যে ব্রনক্লিউলার এরিয়াতে আমার ধরেন হচ্ছিল যে শ্লেষ্মাগুলা জমা আছে, হ্যাঁ, শক্ত হয়ে আছে। যেমন আমরা P2-তে আমরা পড়ছি যে মানে চটা যে ইগুলো আছে, সেইখানে P2 যখন কাজ করবে না, তখন সেইটা P4 মানে খুব ভালো লেভেলে কাজ করে। P4 মূলত হচ্ছিল নাকের মিউকাস ঝিল্লির উপরে মারাত্মক লেভেলের কাজ করে, হ্যাঁ। এরপর হচ্ছিল যে আমার ফ্রন্টাল সাইনাসের হচ্ছিল যে সাইনাসের উপরে কাজ করে, গলায় ফ্যারিংস এবং হচ্ছিল যে টনসিলের উপরে ভালো কাজ করে, হ্যাঁ। কণ্ঠস্বর ল্যারিংস যেটা, হ্যাঁ, কণ্ঠস্বরে জমে থাকা কফ অপসারণ করতে এবং প্রদাহ কমাইতে সাহায্য করে। ফুসফুসের শ্বাসনালী স্নায়ু তন্ত্ররে শক্তিশালী করে এবং হচ্ছিল জমে থাকা কফ বের করতে সাহায্য করে। এরপর হচ্ছিল যে আমার কার্ডিয়াক প্লেক্স এবং হচ্ছিল যে গ্যাংলিউ এরিয়াতে হচ্ছিল মানে হচ্ছিল যে আমার হার্ট, মানে হৃদ এবং শ্বাসনালীর হচ্ছিল স্নায়বিক ক্ষমতাকে হচ্ছিল নিয়ন্ত্রণ করে। মানে এটা যদি মানে অতিমাত্রা থাকে সেটাকে কমায় নিয়ে আসবে, এবং এটার যদি কম থাকে সেই ক্ষেত্রে বেশি করবে, হ্যাঁ। মূল প্রভাব P4-এর মূল প্রভাবটা হচ্ছিল আমার নাক, গলা, ল্যারিংস এবং ফুসফুসের মিউকাস ঝিল্লি, হ্যাঁ, এবং হচ্ছিল স্নায়বিক কার্যাবলীকে শক্তিশালী করে, হ্যাঁ। এবং কি বলে এরপর এর ব্যবহার হচ্ছিল যে আমার কিসের উপর ব্যবহার করব, তাহলে হচ্ছিল আমরা হচ্ছিল অ্যাজমা, টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, সময় কি একদমই কম? 15 মিনিট আছে। 15 মিনিট। আচ্ছা, তো মূলত হচ্ছিল P3 এবং P4 কার্যকারিতা একটু ছোট, এরিয়াগুলো ছোট, বাট P4 কিন্তু আমার মিউকাস মেমব্রেনের উপরে, হ্যাঁ, কাজ করে। সো হচ্ছিল যে আমার যত ধরনের শ্লেষ্মা, কফ জাতীয় যত ধরনের কিছু আছে তার উপরে
কাজ করবে আমার P4। এটা হচ্ছে আপার রেসপিরেটরি হোক বা লোয়ার রেসপিরেটরি হোক, যেটাই হোক, হ্যাঁ, সাইনাস এরিয়া হোক, অথবা হচ্ছিল আমার ফুসফুসের হচ্ছিল যে একদম শেষ প্রান্তের দিকেও হোক, যেটাই হোক, যেইখানেই আমার এই যে মানে শ্লেষ্মিক ঝিল্লিগুলা মানে মিউকাস মেমব্রেন বা হচ্ছিল মেমব্রেনগুলা ইফেক্টেড হয়েছে বা হচ্ছিল যে কফ জমে গেছে বা শ্লেষ্মা জমে গেছে, এই P4 এগুলারে বের করতে সাহায্য করে। আপনারা যদি হচ্ছিল যে আমি পেট্রোল গ্রুপের শুরুতেই বলছিলাম যে P1 P2 P3 P4, আপনারা যদি D4-এ কি বলে এটা নেবুলাইজ করান, হ্যাঁ, তাহলে আপনার ফুসফুস সংক্রান্ত যত ধরনের সমস্যাগুলো আছে বা হচ্ছিল আমার মিউকাস সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে, সর্দি ঠান্ডা কাশি ধরনের যত প্রবলেম আছে, 50%-এর উপর প্রবলেম শুধু হচ্ছিল আপনি নেবুলাইজ করে সলভ করতে পারবেন। ইট নট অনলি দ্যাট, আপনি হচ্ছিল হাঁপানি রুগী হোক, মানে অ্যাজমার যারা রুগী আছে, ঠিক আছে, অ্যাজমার রুগীরে যারা নেবুলাইজ করে বা হচ্ছিল যারা পাপ নেয়, মানে হচ্ছিল যে ইনহেলার নেয়, হ্যাঁ, তাদের ইনহেলারটার বাদ দেওয়া হইতে পারবেন আপনি 1 থেকে 1.5 মাস যদি তাদেরকে একদিন পর পর বা নিয়মিত নেবুলাইজ করান, এবং হচ্ছিল এই P1 P2 P3 P4 ওষুধটা হচ্ছিল আপনারা যদি 200 বা 1000 পাওয়ারে তাদেরকে খাওয়ান, তাহলে হচ্ছিল 1 থেকে 1.5 মাসের ভিতরে তাদের অ্যাজমা, এই যে সামনে শীত আসতেছে, আমি যে কথাগুলো বললাম আপনারা এটা প্রমাণ করতে পারবেন। হ্যাঁ, একা P4ও যথেষ্ট, বাট সবচাইতে ভালো হয় P1 P2 P3 এবং P4-এর আপনার একটা 200-1000-এর শক্তির ওষুধগুলো বানায় রাখবেন আর একটা D4-এ বানায় রাখবেন। হ্যাঁ, আসলেই D4-এর যেটা আছে সেটা ধরেন হচ্ছিল যে আপনারা RS বেজি বানাইলেন, বাট হচ্ছিল যখন রুগীরে দিবেন তখন এইটা D4টা স্যালাইন মানে NS নর্মাল স্যালাইন যেটা আছে, নর্মাল স্যালাইনে ধরেন হচ্ছিল যে 5 ml 5 ফোঁটা দিয়া আপনারা এটা নেবুলাইজ করাইলেন, হ্যাঁ, D4 থেকে, এবং হচ্ছিল যে 200 শক্তি বা 1000 শক্তি বা 10,000 শক্তিরেও 10,000 শক্তিরে আপনারা গ্লোবিউলস আকারে তাদেরকে দিলেন, হ্যাঁ, গরম পানির সাথে তাদেরকে খাইতে দিলেন, তাহলে কি হবে, তাহলে হচ্ছিল তাদের 10,000 পর প্রতিদিন বা একদিন পর পর গ্লোবিউলসে দিলে একদিন পর পর বা প্রতিদিনই তাদেরকে একবার করে মানে খাওয়ানো যায়। আর যদি 10,000 পর লিকুইড ফর্মে দেন 2 ফোঁটা 3 ফোঁটা, তাহলে 3 দিন পর পর তাদেরকে দিবেন। বাট হচ্ছিল যে অ্যাজমার কষ্ট যখনই উঠবে তখন তাদেরকে ঘন ঘন খাইতে দিবেন। হ্যাঁ, 200 শক্তি এবং 1000 শক্তিটা হচ্ছিল সেফ, সেক্ষেত্রে 200 বা 1000 শক্তিটারে আপনারা এটা বেশি ব্যবহার করবেন। হ্যাঁ, তো এই হইতেছে আজকের P4-এর ক্লাস এবং হচ্ছিল যে ক্লাস। তো আপনাদের যদি কোথাও কোনো প্রকার থাকে, কোশ্চেন থাকে, আপনারা বলতে পারেন। জি, হেলথ টিপস, আপনি হাত তুলছেন, জি বলেন। আমি একটু বলি ভাই যে P4 যেটা দিলাম, হ্যাঁ, P4টা কি ড্রাই কপকে লিকুইড করে বের করে দেবে না এটা কি মানে এটা কি ড্রাই কপটারে লিকুইড করবে P4? আচ্ছা 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 আচ্ছা, P4টা হচ্ছিল যে আপনার ড্রাই কপরে মানে লিকুইড করবে না, হ্যাঁ, বাট হচ্ছিল যে আপনার যে ড্রাই কপ তো এটা শুকায় গেছে, ওই জায়গায় আপনাকে P4-এর সাথে P2 ব্যবহার করতে হবে। কেন P2 ব্যবহার করতে হবে? কারণ P4 হচ্ছিল মেইন মেডিসিন ফর মিউকাস মেমব্রেন। হ্যাঁ, তো হচ্ছিল ওই মিউকাস মেমব্রেনটা তো শুকায়া আপনার ড্রাই হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছিল মানে যাদের খুশখুশি কাশি সেই ক্ষেত্রে হচ্ছিল আমার P1টা ভালো কাজ করে, ঠিক আছে। P4টা ওইখানে কাজ করবে না। বাট যাদের এই যে মানে মিউকাস মেমব্রেনগুলো ছিল আপনার শুকায় গেছে, হ্যাঁ, কিসের জন্য শুকায় গেছে? বিকজ অফ সে হিস্টাসিন জাতীয় ওষুধ খাইছে, এরপরে কি করছে সে আপনার এই সর্দি কাশি থামানোর জন্য অ্যালার্জেটিক ওষুধ খায়, সে পানি বন্ধ করে ফেলছে। তো এই পানিগুলা কি হয়েছে? উৎপাদন হওয়া এই মানে হচ্ছিল যে এই ঝিল্লিগুলা তো ওই জায়গায় আটকে গেছে, শুকায় গেছে। এরপরে কি হয়েছে? সে হচ্ছিল নেবুলাইজ না সরি করছে, ইনহেলার নিছে।
তো এই দীর্ঘদিন এইসব করতে করতে আমার হচ্ছিল যে ফুসফুসে এবং হচ্ছিল আমার সাইনাস এরিয়াতে এগুলো জৈমা শক্ত হয়ে যায়, ঠিক আছে। তখন P2 এবং P4 সেইটারে গলায় বের করতে সাহায্য করে। ওর সাথে আপনার কি করতে হবে, বিটারে অ্যাড করতে হবে, হ্যাঁ, তাহলে এটারে বের করে নিয়ে আসবে। দেখা গেছে যে আমার খুশখুশি কাশি, বাট মানে রুগী বলতেছে যে হ্যাঁ মানে আমার কাছে মনে হইতেছে যে আর একটু কাশলে কিছু বের হবে, বাট কিছু বের হইতেছে না। সেখানে অবশ্যই P1 এর সাথে P4 এবং P2 এই দুইটা অ্যাড করবেন, বা হচ্ছিল P1 এর সাথে P2 অ্যাড করবেন। তাহলে দেখবেন যে হচ্ছিল তার এই সাথে বিটারে ব্যবহার করবেন, তিনটারে ব্যবহার করলেন, তাহলে দেখবেন যে হচ্ছিল তার মানে এই কিছুদিনের ভিতরেই তার এই জিনিসগুলো বের হবে। এইটা আমার পরীক্ষিত, হ্যাঁ। এটা ধরেন আমার অ্যাজমাটিক রোগী অনেকগুলো ছিল, এবং কি বলে এই যে কাশের ব্যাপারে মোটামুটি ধরেন 4-5টা প্রোটোকল আমি ব্যবহার করছি। তার ভিতরে 2-3টা প্রোটোকল গ্রুপে বিখ্যাত ছিল, অনেকে ব্যবহার করছি, ইন্ডিয়াতেও এগুলার ব্যবহার হয়েছে, হ্যাঁ, এবং তারা সেম রেজাল্ট দিছে যে যাদের কফ বের হয় না তাদের কফ মানে কাশি বাইরে বের হয়ে গেছে, পরিমাণটা বাড়ছে, মানে সে কাশতেছে বেশি এবং কাশের সাথে তার কফ আসা শুরু করছিল। তো ওটা ভয়ের কিছু নাই, যদি খুশখুশি কাশি থেকে তার মানে শ্লেষ্মাযুক্ত কাশি হয় তাহলে তখন ভয়ের কিছু নাই। ওইটা 2-1 দিন পরে দেখবেন যে হচ্ছিলো তার কাশিটাও ভালো হয়ে যাবে। ওর সাথে হচ্ছিলো C13টা অ্যাড করবেন। C13টা যদি অ্যাড করেন তাহলে আরও ভালো কাজ করবে। আপনি যদি বুঝতে পারেন যে হচ্ছিলো যে আমার ল্যারিংস এরিয়াতে আমার হচ্ছিলো ঝামেলা এবং হচ্ছিলো ওর জন্য আমার খুশখুশি কাশি হইতেছে, তাহলে P1 এর সাথে আপনি C13, P2, বিটা ব্যবহার করবেন, বা ওয়াইটারে ব্যবহার করবেন। ওয়াইটা রিল্যাক্স করবে, ওইখানে আরিটা ব্যবহার করবেন। আমি এইটাই জিজ্ঞেস করতেছিলাম যে ওয়াই এখানে ব্যবহার করা মনে হয় জরুরি কিসের জন্য? ওই যে অর্গানগুলোকে রিল্যাক্স করার জন্য, যে পার্টগুলো হার্ড হয়ে গেছে সেগুলো, ঠিক আছে। আর বিটা করব কেন ভাই? বিটা এর জন্য করব। বিতে হচ্ছিল কি আছে আমার ব্লিডিং, হ্যাঁ, ব্লিডিং মানে হচ্ছিল কি স্রাব, বাংলায় স্রাব বলে। তো স্রাবটা বাড়ানোর জন্য এই যে রিল্যাক্স হলো, রিল্যাক্স হওয়ার পরে তো ওই জায়গায় রয়েছে, বাট এই যে নতুন করে মিউকাস তৈরি হবে, এই মিউকাসটা কি করবে, যে পুরান যে মিউকাসটা আছে যেটা শুকায় গেছিলো, ঠিক আছে, সেটা হচ্ছে ঠেলে বের করবে, কারণ ও নিজে বাইরে হতে চাইবে, বুঝছেন না। আর যখন হচ্ছিল ওয়াইয়ের সাথে বিটা আমি প্রয়োগ করতেছি তখন কী হইতেছে, ওয়াইটা হচ্ছিলো আমার মাসেলগুলারে বা হচ্ছিলো জিনিসগুলারে সবগুলো যখন রিল্যাক্স করে দিচ্ছে, তখন ওই যে আমার শুকায় যাওয়ার কারণে আমার কোষগুলা যেগুলা হচ্ছিলো মানে মিউকাস তারা হচ্ছিল পাস করতে পারতেছিল না, হ্যাঁ, আটকা ছিল, তখন সে পাস করতে পারবে, নতুন করে মিউকাস সৃষ্টি করতে পারবে। যখনই নতুন মিউকাস সৃষ্টি করবে তখন কী হবে, স্রাবের মাধ্যমে মানে স্রাব উৎপাদন করবে। রিল্যাক্সের পরে হচ্ছিল বিটা দিলে তখন এই বি নতুন করে স্রাব উৎপাদন করবে, এবং যখন দেখবেন কাশি আসবে, আপনারা দেখবেন এটা মানে আপনাদেরও অভিজ্ঞতা আছে কিনা আই ডোন্ট নো, বাট আমার এবং হচ্ছিল যে বিভিন্ন রোগের অভিজ্ঞতা আছে যে নতুন কফের সাথে পুরাতন কফগুলো চলে আসে এবং কফগুলো অনেকটা শক্ত, চটা, গ্রিনিশ, ইয়েলিশ আকার থাকে। ওইগুলা কেন, ওইটা কোথায় ছিল এতদিন হচ্ছিল ওইগুলা সেলের সাথে আটকা ছিল, টিস্যুর সাথে আটকা ছিল। এই বিওয়াই প্রয়োগ করার কারণে এবং হচ্ছিল ওর সাথে P1, C13 ইউজ করার কারণে, বা P4 ইউজ করছি কিসের জন্য, আমার ফুসফুসের একদম ব্রনকিয়াল এরিয়াতে, হ্যাঁ, ব্যবহার করছি P1, এবং শুধু তাই না, আমার সাইনাস এরিয়ার জন্য হচ্ছিল আমার P4 ব্যবহার করতেছি, ঠিক আছে। তো তখন হচ্ছিল এই জিনিসগুলো হয়। জি, আসসালামু আলাইকুম। জি আপু, আমি একটা প্রোটোকলের অনেক উপকার পেয়েছি এবং এটা এখনো চলতেছে। এখন তো খুব জ্বর, ঠান্ডা, কাশির সিজন, তো এটা এত উপকার করেছে যে আমি আসলে মানে কৃতজ্ঞ গুনায়েত ভাইয়ের কাছে। P4, C13, F1, YE 10X কফটা অতিরিক্ত ফুসফুসে দরকার নাই, সেটা কিন্তু নরম এবং শক্ত সবটাই বের করে। এই যে আপু আপনারা এগুলা না গ্রুপে মাঝে মাঝে আসলে একটু দিবেন, তাহলে আদার্স পিপল যারা আছে, তারা আদার্স ডক্টর যারা আছে তারা কিন্তু একটু উপকৃত হবে। P4, C13, F1, YE 10X মারাত্মক কাজ করছে এখনকার জন্য, এবং যে ফুসফুসের যে বাড়তি কফটা বা ঠান্ডার কারণে, জ্বরের কারণে, অনিয়মের কারণে যেটা জমে আমাদেরকে ক্ষতি করতে পারে সেটাও বের করে দিচ্ছে। আচ্ছা আপু, এটা কি আলাদা আলাদা দিছেন না এই করছেন? একসাথে প্রোটোকল মিলাইয়া, হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
আচ্ছা জুনাদ ভাই, আপনি যে ফর্মুলাটা বলছিলেন আগে, ওই P1 P2 DY C13, এটা আমরা কি করব, মানে কোন পাওয়ারে দিলে ভালো হয়? আপু বুঝি নাই, আরেকবার বলেন। P1 P2 DY C13 যেটা আমরা সূত্র কাছে এটা মানে কত দিলে ভালো হয়? আচ্ছা আচ্ছা, এইটা আপনারা হচ্ছিল অবশ্যই মোর নেগেটিভ, এটা আপনারা 200-তে দিবেন, হ্যাঁ, বা হচ্ছিল 30-এ দিবেন, 30 বা 200-তে আপনারা যদি প্রয়োগ করেন। এটা ডিপেন্ড করতেছে মেনলি আমার ইসের মানে পেশেন্টের কন্ডিশনের উপরে, হ্যাঁ, তার অবস্থাটা কি। এখন একজন কাশতে কাশতে বাঁকা হয়ে যাইতেছে, তারে তো অবশ্যই আপনাকে দুইটা ভাবে প্রয়োগ করতে হবে। একটা প্রয়োগ করতে হবে আপনাকে মানে মোর নেগেটিভ, মানে 200, 1000 বা 10,000 একটা ডোজ প্রথমে দিবেন, তারপরে আপনি তাকে 30 বা 200-তে প্রয়োগ করতে পারেন। এই জায়গায় ধরেন প্রসেসগুলা অলমোস্ট সিমিলার অ্যাজ লাইক হোমিওপ্যাথি, বাট হচ্ছিল যে আমাদের এখানে স্বাধীনতা আছে, হোমিওপ্যাথিতে স্বাধীনতা নাই, করার রুলসের ভিতরে থাকতে হয়। এই হলো মেন জিনিস। আরেকটা প্রশ্ন, এই যে নেবুলাইজারের বিষয়টা যে বললেন, এনএস পানিতে 5 ফুটা করে আমরা দিব, আমার এই পেশেন্ট আছে, উনি সারাদিনে কম হইলেও 15 বার নেবুলাইজার করতে হয় কাজ করতে। তো আমি অবশ্য আমি আপনাকে ফোনও দিয়েছিলাম এই বিষয়টা একটু জানার জন্য, যে ওই বাড়তি আছে আমাদের মেডিসিনটা কি দিলে ভালো হয় এটা জানার জন্য। আর এই কাজটা আজকে একটু বললেন আপনি কিসের জন্য নেবুলাইজ করতে হয় তাকে? শ্বাসকষ্টের জন্য তাকে মানে এরকম করে। আচ্ছা, বুঝতে পারছি। তাকে হচ্ছিল আপনি ওই যে মানে P1 P2 P3 P4, হ্যাঁ, P4 এর পরিমাণটা বেশি রাখবেন। এটারে আপনার হচ্ছিল যে D4-এ বানাবেন এবং এনএস পানি দিয়ে D4 করবেন, ঠিক আছে? করার পরে ওই ধরেন এটার পরিমাণটা একটু বেশি লাগবে, বুঝতে পারছেন? সরাসরি এই D4টাই তাকে নেবুলাইজ করাবেন, ওই জায়গায় 5 ফোঁটা দিবেন না। প্রথম 15 দিন তাকে D4-এ নেবুলাইজ করাবেন। নেবুলাইজ করালে যখন তার ইয়াটা কমে আসবে, তখন তাকে ওই যে এনএস পানি যেটা বানাইছেন, হ্যাঁ, ওইখান থেকেই, যেহেতু নেবুলাইজে আপনার মনে হয় 5 গ্রামের উপরে বা 5 ml-এর উপরে বেশি মানে ইয়া নাই, ওই কাপটার পরিমাণ বেশি না। সো ওই জায়গায় তখন আপনি 5 ফোঁটা বা 10 ফোঁটা বা 20 ফোঁটা আপনি দিয়া তাকে নেবুলাইজ করাবেন, দেখবেন যে আশা করি উপকার পাবে। আর এই P4টা তার হচ্ছিল 10,000 পাওয়ারের কয়েকটা ডোজ খাওয়ান, বা হচ্ছিল গ্লোবিউলসের 10,000 পাওয়ারের বানায় তারা গরম পানির সাথে এটারে খাইতে দেন, ঠিক আছে? প্রতিদিন একবার কি 2 বার করে। গ্লোবিউলস আপনি হচ্ছিল যে P4-এর যে 10,000 পাওয়ারটা আছে না, ব্যাক পটেন্সি, ওইটা তো RS বেস, ঠিক আছে? তো আপনি ধরেন হচ্ছিল যে 10 ml-এর ভিতরে আপনি 30 নম্বর গ্লোবিউলস নিলেন, সে জায়গায় 2-3 ফোঁটা দিয়া ওইখান থেকে 10টা করে গ্লোবিউলস তাকে হচ্ছিল গরম পানিতে খাইতে দেন, তাহলে কাজ করবে। দিনে একবার কি 2 বার। জি, সালমা ফাজে একটা ইয়ের কথা বললো, আপনার প্রোটোকলের কথা বললো, এটা কোন পেজে ব্যবহার